অমর একুশে বইমেলা ২০২৫ খবরের কাগজের লেখকের আড্ডার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা খবরের কাগজের লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দারের সঙ্গে। আমি কথা বলছি বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার ভাইয়ের সঙ্গে। তো মনি হায়দার ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, কিন্তু যখন বইমেলা আসে তখন আরো ভালো থাকি। তার কারণ আমি তো একজন লেখক, শব্দ শ্রমিক, আমাকে ভালো থাকতেই হয়। বাংলা একাডেমির এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে? প্রথমে খবরের কাগজকে অভিনন্দন জানাই এরকম অভিনব একটা প্রোগ্রাম শুরু করবার জন্য এবং আমাকে যুক্ত করবার জন্য। প্রথম হচ্ছে যে বইমেলা সবসময় আমি যে তিনটা শব্দ বলি, বর্ণিল, রঙিন, অসাধারণ। তার কারণ হচ্ছে যে এদেশের লেখকেরা, এদেশের পাঠকেরা, বাঙালিরা যারা লেখাপড়া করে তারা সবসময় একটা বইমেলার জন্য অপেক্ষা করে। এক বছর পর যেদিন শেষ হয়ে যায় তার পরের দিন থেকে কিন্তু অপেক্ষাটা হয় যে ১লা ফেব্রুয়ারি আবার আসবে, আবার বইমেলা হবে, আবার জেগে উঠবে মেলা, লোকজন আসবে, বন্ধু বান্ধব, লেখক, পাঠক, প্রকাশকদের একটা মিলন হবে এবং নতুন নতুন বইয়ের সঙ্গে পাঠকের একটা সম্পর্ক হবে। পাঠক কিনবে, অটোগ্রাফ দেবে, আড্ডা করবে, ছবি তুলবে। এটা অসাধারণ ব্যাপার বাঙালির জাতীয় জীবনে। তো সুতরাং একজন লেখক হিসেবে নিশ্চয়ই এটা একটি অসাধারণ ঘটনা এবং বইমেলা খুব চমৎকার। আজকে তো মাত্র ২ তারিখ, যতদিন যাবে বইমেলা আরও নানাভাবে ফলে এবং ফুলে রঙিন হয়ে উঠবে। এবারের বইমেলাতে আপনার উল্লেখযোগ্য কি কি বই বের হচ্ছে এবং কোন কোন প্রকাশনা থেকে? প্রথমেই আমি যেটা বলতে চাই যে আমি নিজেই বলতে চাই যে অসাধারণ একটা উপন্যাস বেরোচ্ছে। উপন্যাসটির নাম হচ্ছে মোকাম সদরঘাট। আপনি জানেন যে আমার বাড়ি বরিশাল, ওই অঞ্চলের মানুষ। আজ থেকে ৪০ বছর আগে আমরা আসা যাওয়া ছিল আমাদের লঞ্চে। এখন যদিও পদ্মা ব্রিজ হয়েছে, আমরা বাসে আসা যাওয়া করি, কিন্তু লঞ্চের একটা জার্নি ছিল আমাদের, একটি খুব গভীর অন্তলীন। আমরা সকালে উঠতাম, লঞ্চে সারা দিন থাকতাম, সারা রাত থাকতাম, তার পরের দিন সদরঘাটে নামতাম এবং আমাদের কাছে শৈশবে সদরঘাট ছিল একটা বিস্ময়কর জায়গা, তাই না? লক্ষ লক্ষ মানুষের পদচারণ ওই অঞ্চলের। এবং আমি বেশ কয়েকবার লঞ্চে আসা যাওয়ার সময় ঝড়ে পতিত হয়েছি এবং সেই সময় দেখেছি যে ঝড়ের মধ্যে পতিত মানুষগুলোর বা যাত্রীদের জীবনের জন্য কি হাহাকার, কি বেদনা, কি মর্মান্তিক পরিস্থিতি সেই সব। এবং ওই অঞ্চলের মানুষ যে লঞ্চে আসা যাওয়া করতো ঢাকাতে, একটাই বিষয় ছিল যে সে ঢাকায় নিজেকে প্রতিষ্ঠিত করবে জীবন ও জীবিকার জন্য। কত মানুষ এসে সদরঘাটে পা ফেলেছে, তারপর অসংখ্য মানুষের সঙ্গে মিশে গেছে মানুষের মিছিলে। সেই মানুষগুলো কি সবাই সফল হয়েছে? অনেকে ব্যর্থ হয়েছে। তো সেই ব্যর্থ মানুষ এবং সফল মানুষ, এই নগরকেন্দ্রিক জীবন এবং লঞ্চের জীবন এবং দক্ষিণাঞ্চলের এই পদযাত্রা, এই নিয়ে আমার উপন্যাস মোকাম সদরঘাট। উপন্যাসটা ৩২ ফর্মা হয়েছে, ১,১০,০০০ শব্দ। তারপরও মনে হয়েছে আমি যথার্থভাবে ফুটিয়ে তুলতে পারি না, হয়তো আমি আরেকটি পর্ব করব, দ্বিতীয় পর্ব করার পরিকল্পনা। এখন এই বইটির দেখতে দেখতে মনে হয়েছে যে দ্বিতীয় পর্ব হতে পারে, হয়তো হবে, ভেবে রেখেছি। এই বইটি প্রকাশ করেছে বেঙ্গল বুকস এবং খুব যত্ন করে, খুব ভালোভাবে, খুব আনন্দের সঙ্গে বইটি করছে। বইটির দুটো পার্ট, একটা হচ্ছে স্বাভাবিক যে আমরা যে বই করি সেইটা, আরেকটি হচ্ছে যে ওই যে আর একটা বই আছে না, যে ওইটাকে কি বলে, পেপার বুক। একটা পেপার বুক, একটা দুইটার কারণে পড়ছে। পেপার বুক একটু কম সস্তায় পাওয়া যাবে, আর স্বাভাবিক বইতে একটু দাম তো বেশি হবে। কিন্তু আমি আশা করি পাঠকেরা যদি বইটি পড়েন একটা অদ্ভুত জীবনের সন্ধান পাবেন। মোকাম সদরঘাট আমার আরেকটা বই। আপনি জানেন যে এই বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, স্বাধীন সত্তার মধ্যে দিয়ে বিকশিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী এবং রাজাকারেরা যে নৃশংস আক্রমণ চালিয়েছে, অসংখ্য মানুষ, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ৫ লক্ষ মা বোন সম্বরণ হারিয়েছে মুক্তিযোদ্ধা সেই ৫ বোন মায়েরা। সেই পটভূমিতে আমাদের পিরোজপুর মহকুমায় একটা ভদ্রমহিলা ছিলেন, তার নাম ছিল ভাগীরথী। তাকে পাকিস্তানি আর্মিরা কেপ্ট করে রাখে এবং একসময় তাকে গাড়ির পিছনে বেঁধে টেনে টেনে হত্যা করেছিল নির্মমভাবে। সেই ভাগীরথীকে নিয়ে আমি একটি উপন্যাস লিখেছি, নাম হচ্ছে কিংবদন্তির ভাগীরথী। এই উপন্যাসটি আসছে জাগতিক থেকে। আমি বাচ্চাদের জন্য লিখি, কারণ পৃথিবীর প্রত্যেক বড় লেখকেরা শিশুদের জন্য লিখেছে, কারণ প্রত্যেক লেখকের একটা তো অসাধারণ শৈশব আছে। আর আমি নদী অঞ্চলের মানুষ, ধান নদী খালে এই ৩ দিয়ে বেড়ে উঠেছে, একটা অসাধারণ শৈশব আছে। সেই শৈশবে প্রচুর ছোট গল্প লিখেছি বাচ্চাদের জন্য। অন্তত আমার ২০০ ছোট গল্প আছে, সেখান থেকে বাছাই করে সেরা গল্প, মনি হায়দারের সেরা কিশোর গল্প, এই নামে একটা বই বেরিয়ে করেছে শব্দচাষ। আর আমি যেহেতু গল্প পছন্দ করি, এবার একটা গল্পের বইও বেরিয়েছে। এই গল্পের বইটি বের করেছে নবভাবনা। আরেকটা বাচ্চাদের জন্য আমি আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে পাতলাদা সিরিজ। আমি গত ১৫-২০ বছর ধরে পাতলাদা একটা ক্যারেক্টার তৈরি করেছি, যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায় করেছেন টেনিদা, সেরকম একটি ক্যারেক্টার পাতলাদা যদি আমি নাম বলেছি, কিন্তু আসলে এটা একটা মোটা ভদ্রলোক, মোটা স্বাস্থ্যবান, পান খায়, খুব মজার মানুষ। তার কিছু সাগরেদ আছে, তাদেরকে নিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করে। তো
এতদিন 30টা গল্প নিয়ে গত বছর বেরিয়েছিল পাঞ্জেরি থেকে পাতলাদা গল্প সমগ্র, এবার পাঞ্জেরি থেকে আসছে প্রথম উপন্যাস উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদার। কেমন, এটা ফ্যান্টাস্টিক একটা গল্পের বই, এই উপন্যাস উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদা। এই বইটা আসতেছে আপনার পাঞ্জেরি থেকে, এবং আমার পাতলাদা সংক্রান্ত যা কিছু হবে সেটা পাঞ্জেরি থেকেই বেরোবে। ওদের সঙ্গে আমার এরকম একটা চুক্তি হয়েছে সহায়ক ভাইয়ের সঙ্গে, এবং বাচ্চারা না, সব বয়সীর মানুষেরা উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদাকে কেন্দ্র করে এই উপন্যাসটি পড়ে মজা পাবে। বাংলা একাডেমির পুরস্কারের যে সম্মানটা সেটা খুব বেশি না, এবং এতে লেখকরা অতটা সন্তুষ্ট না। আপনি কি মনে করেন এই লেখকদের এই পুরস্কারের সম্মানটা অনেক বাড়ানো উচিত? অবশ্যই বাড়ানো প্রয়োজন, এবং এটা আমি অনেক দিন ধরে বলছি যে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন কত দূরে বিস্তৃত হয়েছে। 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের জুন মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে বাজেটটা দিয়েছিল, সেই বাজেটটা ছিল 800 কোটি টাকা আরও কিছু টাকা, 800 কোটি টাকা আর কিছু টাকা। সেই বাজেট এখন কোথায়? 8 লাখ কোটি টাকা বাজেট। তার মানে হচ্ছে কি, এ দর বেড়েছে। কিন্তু বাংলা একাডেমির মতো একটি জায়গায় লেখককে পুরস্কার দিচ্ছে বা সম্মানিত করছে, সেটা সারা বছরের জন্য। ধরুন আমি 60 বছর বয়সে বা 65 বছর বয়সে পুরস্কার পেলাম 3 লাখ টাকা, আজকাল 3 লাখ টাকা কোনো টাকাই না, এটা তাকে অসম্মান করা হচ্ছে। তা সারা জীবনের জন্য কমপক্ষে আমি দাবি করছি, এবং আমি কয়েকবার পত্রিকায় আমার ফেসবুকে নানা জায়গায় আমি বলেছি যে কমপক্ষে 20 লাখ টাকা হওয়া উচিত একজন লেখকের জন্য। বাংলা কিন্তু আরেকটা কাজ করে, সেটি হচ্ছে যে ধরুন যৌথভাবে যদি কাউকে পুরস্কার দেয়, ধরুন আপনাকে আমাকে যৌথভাবে দিল, তো ওই টাকাটা ভাগ হয়ে যায়। কেন? আপনি তো সার্টিফিকেট ভাগ করে দিচ্ছেন না, আপনি তো আমাকে ক্রিস্টা ভাগ করে দিচ্ছেন না, টাকাটা ভাগ করছেন কেন? বাংলা একাডেমির দায়িত্ব হচ্ছে টাকাটা হয়তো লেখকেরা আত্মসম্মানের ভয় বলে না, যে সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি যে লেখকদেরকে যৌথভাবে পুরস্কার দিয়েছে, তাদের সঙ্গে আলাপ করে দিয়েছে, তারা খুব কুণ্ঠিত, তারা খুব লজ্জিত, বেদনার্থ যে আমার সঙ্গে একজন পুরস্কার পেল, সে 1 লাখ পাইছে, সে পাইছে 3 লাখ টাকা, আর আপনি আর আমি পেলাম, আমাদের দিল 1.5 লাখ টাকা করে। এটা তো হতে পারে না, এটা হচ্ছে অন্যায্যতা, এটা হচ্ছে বৈষম্য, মারাত্মক বৈষম্য। আপনি দেন 5 জনকে পুরস্কার দেন, কিন্তু টাকাটা সমান সবার মতো করে, যে একজনকে দেবেন সবাইকে দেবেন। বাংলাদেশে এখন টাকা নিতে সমস্যা নেই না, হাজার হাজার কোটি ব্যাংক থেকে লোপাট করে ফেলেছে সরকার, গত সরকার। তারা যদি লোপাট করতে পারে, লেখককে 20 লাখ টাকা দিতে সমস্যা কোথায় একজন লেখককে? এটা বাংলা একাডেমি কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে বুঝিয়ে সেটা ব্যবস্থাটা করবে, এটা বাংলা একাডেমির দায়িত্ব। আমি আপনার মাধ্যমে বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে একজন লেখক হিসেবে এই দাবি করছি। বাংলাদেশের যে বইগুলো প্রকাশিত হয় সেগুলো সম্পাদনা ছাড়াই প্রকাশিত হচ্ছে, যার ফলে বইয়ের মানদণ্ডটা একেবারেই নিম্নমানের হচ্ছে। আপনি কি মনে করেন যে এক্ষেত্রে প্রকাশকদের কিছু করা উচিত? সকাল ভাই, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো কেউ করে না, এটা করা উচিত। বাংলাদেশের বইগুলো নিম্নমানের কেন হয়? এর মেকআপ গেটআপ হয়তো এখন একটা সৌকর্য জায়গায় পৌঁছেছে, কিন্তু ভেতরের যে কন্টেন্ট, ভেতরের যে ধরুন গল্প, একজন গল্পকার বা একজন কথা সাহিত্যিক যে উপন্যাসটা লেখে, মনের মাধুরী মিশিয়ে লেখে। অনেক সময় বাস্তবতা তার মগজে থাকে না, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ, কল্পনার সঙ্গে বাস্তব বা অন্য নানা রকমের ব্যাকরণগত ভুল, তথ্যগত ভুল। এবং ধরেন আমি শত শত পৃষ্ঠা লিখলাম, দেখা যায় যে উপন্যাসটি আমি 500 পৃষ্ঠা না লিখে 300 পৃষ্ঠায় যদি আমি যুক্ত করি, তাহলে ভালো হয়। সেই কাজটা কে করবে? প্রুফ রিডার? নেভার। প্রুফ রিডার তো বানান দেখবে, প্রুফ সম্পাদনকে সে বানান দেবে। সম্পাদন একটা ভিন্ন রকম জিনিস। সম্পাদনা সারা পৃথিবীর সাহিত্যে কিন্তু এই সম্পাদনাটা গত 100 বছর ধরে প্রতিষ্ঠিত, শুধু বাংলাদেশে এই ব্যাপারটি নেই। কেন নেই? কারণ আমাদের অধিকাংশ প্রকাশক পেশাদারিত্বভাবে প্রকাশক নয়, তারা এক ধরনের ব্যবসায়ী, মাফিয়া, এবং নিম্ন শ্রেণীর মাফিয়া এরা অধিকাংশই প্রকাশক। আমি খুব দায়িত্বের সঙ্গে এই কথাটা বলতে চাচ্ছি। প্রকাশকদের যেটা কাজ, প্রথম কাজ একটা পাণ্ডুলিপি পেলে সেই পাণ্ডুলিপিটা একটা সম্পাদনা পরিষদের কাছে পাঠাবে। সম্পাদনা পরিষদ কারা হবে? তারা হবে লেখকের চেয়ে অনেক বেশি মেধাবী, অনেক বেশি মননশীল, এবং অনেক বেশি সে জানবে। কেমন? তারা সম্পাদকরা পাণ্ডুলিপিটা পড়বে, পড়ার পর সে তার মতামত দেবে যে এই পাণ্ডুলিপিটি এই কারণে বাতিল করা যেতে পারে, অথবা এই পাণ্ডুলিপি এই কারণে প্রকাশ করা যেতে পারে, অথবা এই সংশোধনের মধ্য দিয়ে লেখকের সঙ্গে আলাপ করে এই পাণ্ডুলিপিটি প্রকাশ করা সম্ভব। এরকম বিষয়গুলো দেবে। তারপর কি হবে? লেখকরে ডাকবে যে আপনি সম্পাদকের সঙ্গে বসেন, আমাদের সম্পাদক এই বিষয়গুলি বলছে, এগুলো নিয়ে কথা বলেন। সম্পাদকের সঙ্গে লেখকের ঝগড়া হবে, মারামারি হবে, কিন্তু তারপরও তারা একটা জায়গায় পৌঁছবে যে না, এইটা ঠিক, এইটা ঠিক, যুক্তির ভেতর থেকে। এবং তারপর একটা মননশীল, একটা তীক্ষ্ণ, একটা তীব্র, একটি ধারালো এবং যথার্থ একটি বই প্রকাশিত হবে। এবং এটাই সারা পৃথিবীতে হয়ে আসছে। ফলে কি হচ্ছে যে ওদের বইগুলো আবর্জনা না, ট্যাশ না। আমাদের অধিকাংশ বই আবর্জনা, ট্যাশ, একবার পড়লে আর পড়া যায় না। সুতরাং আমি প্রকাশকদেরকে বলবো,
বাংলা একাডেমি কর্তৃপক্ষকে বলবো, যারা প্রকাশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনারা সম্পাদনা যে একটি বিষয় আছে সেইটাকে আগে মগজে নেন, মাথায় নেন, বই সম্পাদনা করেন, তারপর প্রকাশ করেন। তাহলে কি হবে, ভালো বই পাঠকরা পাবে। এবারের বইমেলাটা আপনি একজন লেখক হিসেবে কেমন দৃষ্টিতে দেখছেন? রাজনৈতিক একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটি সরকার এসছে এবং অগাস্ট জুলাইয়ের একটা অভ্যুত্থান ঘটেছে। অভ্যুত্থানটা অনিবার্য হয়ে উঠেছিল। তৎকালীন যে রিজিউমটা ছিল, শাসকরা ছিল, তারা একটা জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। তো সেই জায়গা থেকে একটি মুক্ত এবং খোলা মনের জায়গায় আমরা পৌঁছেছি বলে আমি মনে করি, এবং এখানে এই বইমেলায় আমরা যেন সেই পরিবেশটি পাই যে সবাই মিলে একসঙ্গে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকবে, এটা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যখন লেখালেখি নিয়ে কথা বলবো, আমরা যখন একটা ছবি নিয়ে কথা বলবো, একটা নাটক নিয়ে কথা বলবো, তখন যেন আমরা সব মত পার্থক্য ভুলে একটি কেন্দ্রবিন্দুতে হাজির হয়ে চা খেতে খেতে যেন আমরা গল্প করতে পারি। এটার জন্যই 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, এটার জন্য 5 লক্ষ মানুষ ইজ্জত হারিয়েছিল, এবং এই জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছে। আমরা যদি ওই জায়গায় পৌঁছতে না পারি, তাহলে সমস্ত জীবনদান ব্যর্থ হয়ে যাবে। নিশ্চয়ই আমরা একটি ব্যর্থ জাতির পরিণত হতে চাই না। আমরা চাই সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি দেশে শিল্প সাহিত্যের মধ্য দিয়ে বেঁচে থাকতে জাগরণের সঙ্গে। তো অসংখ্য ধন্যবাদ মনি হায়দার ভাই আমাদের খবরের কাগজে থাকার জন্য, অনেক কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সকাল ভাই, অনেক দিন ধরে আপনাকে চিনি, এবং আপনাদের যে সম্পাদক মুস্তফা ভাই, সে আমার খুব গভীর, আমরা একই এলাকার মানুষ এবং আমরা একই সঙ্গে, উনিও কথা সাহিত্য করে, আমিও কথা সাহিত্য করি, এবং আপনাদের হাউজের সঙ্গে আমার একটা খুব ভালো নিবিড় যোগাযোগ আছে। সব কিছু মিলিয়ে এই যে নতুন এক ধরনের আয়োজন করেছেন, লেখকদের কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কল্যাণ কামনা করছি আপনাদের। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো লেখকের সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।